বিশ্ব ইতিহাসে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল ইউরোপ থেকে। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধও সেই ইউরোপ থেকেই শুরু হতে যাচ্ছে? কেন ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইতালি, ডেনমার্ক সহ ইউরোপের দেশগুলো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আমেরিকা ও ইউরোপের সামরিক শক্তি কেমন? চলুন বিস্তারিত জেনে আসি। কেন ইউরোপ আমেরিকা মুখোমুখি? মূল ভূখণ্ড থেকে ৩,০০০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রিনল্যান্ডের ওপর গত প্রায় ৩০০ বছর ধরে নিজেদের কর্তৃত্ব ধরে রেখেছে ডেনমার্ক। এবার সেই কর্তৃত্ব যেন নড়ে উঠছে। রাশিয়া বা চীন নয়, স্বয়ং ইউরোপের প্রিয় মিত্র আমেরিকা জবরদস্তিমূলক গ্রিনল্যান্ড দখলের আয়োজন করতে যাচ্ছে। সেনা নামিয়ে দেশ দখলের মার্কিন অভিসন্ধি বুঝতে পেরে গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন করেছে ডেনমার্ক সরকার। তাদের সাথে যোগ দিয়েছে কয়েকটি ইউরোপীয় দেশের সেনা। এদিকে আমেরিকাও গ্রিনল্যান্ডে মার্কিন পিটুফিক বেসে সেনা মোতায়েনের ঘোষণা করেছে। খুব শীঘ্রই সেনা নিয়ে রওনা দেবে আমেরিকার সামরিক বিমান। আমেরিকার এই আগ্রাসন প্রতিরোধে জোটবদ্ধ হতে শুরু করেছে ইউরোপের রথী মহারথীরা। একটি যৌথ ঘোষণাপত্রে ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, স্পেন, পোল্যান্ড এক বাক্যে স্বীকার করে নিয়েছে মেরু অঞ্চলের নিরাপত্তা ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে গ্রিনল্যান্ড দখলে বিরোধিতাকারী ৮ ইউরোপীয় দেশের ওপর 10% শুল্ক বসিয়েছে ট্রাম্প সরকার, যা কার্যকর হবে 1 ফেব্রুয়ারি থেকে। মার্কিন শুল্ক আরোপের পর চুপ করে বসে নেই ইউরোপ। ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প যদি তার প্রতিশ্রুতি অনুযায়ী শুল্ক কার্যকর করেন তবে ইইউ মার্কিন পরিষেবা খাতের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করতে প্রস্তুত। ইউরোপীয় দেশগুলো আমেরিকার বিরুদ্ধে 93 বিলিয়ন ইউরোর পাল্টা শুল্ক অথবা এসসিআই ব্যবহারের পরিকল্পনা করছে। আগামী 22 জানুয়ারি বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নেতারা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি জরুরি শীর্ষ বৈঠকে বসবেন। গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাব কিভাবে দেওয়া হবে সেখানে তা নিয়ে আলোচনা হবে। এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানান, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে কাজ চালিয়ে যাবে ন্যাটো। যেভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ এক অদ্ভুত ভৌগোলিক অবস্থানে দাঁড়িয়ে আছে। পূর্ব দিকে রাশিয়া, যার রয়েছে বিশ্বের বৃহৎ ভূখণ্ড আর বিশাল প্রাকৃতিক সম্পদ। পশ্চিমে রয়েছে ইউরোপের 30 ন্যাটো দেশগুলোর অবস্থান। মধ্য ইউরোপ হলো এক ধরনের বাফার জোন, যেখানে সংঘর্ষের আঘাত সবার আগে লাগে। পোল্যান্ড, রোমানিয়া, বাল্টিক রাষ্ট্রগুলো প্রতিদিন আশঙ্কা করছে যুদ্ধ তাদের দোরগোড়ায় এসে দাঁড়াবে। ইউক্রেন যুদ্ধ ইতিমধ্যে প্রমাণ করেছে ড্রোন, সাইবার আক্রমণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অস্ত্র যুদ্ধের নিয়মই বদলে দিচ্ছে। এই প্রতিযোগিতা যেন ঠান্ডা যুদ্ধের নতুন সংস্করণ। তবে এবার ঝুঁকি অনেক বেশি, কারণ সরাসরি সংঘর্ষের সম্ভাবনা আগের তুলনায় বেড়ে গেছে। ভেতরে ভেতরে প্রস্তুত হচ্ছে ইউরোপের দেশগুলো। বিশেষজ্ঞরা বলছেন 2026 থেকে 2030 সময়টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ ইউক্রেন যুদ্ধ চলমান। ন্যাটো বনাম রাশিয়ার পূর্ণাঙ্গ যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে। আবার এর মধ্যে যোগ হয়েছে আমেরিকার গ্রিনল্যান্ড দখলের হুমকি। ইউরোপের নেতারা মনে করছেন শুধু গ্রিনল্যান্ড দখলেই থেমে থাকবেন না ট্রাম্প। তার লক্ষ্য পোল্যান্ড, ফিনল্যান্ড ও ইউক্রেনের বড় একটি অংশ দখল করা, যাতে আমেরিকা রাশিয়ার সীমানার কাছে ভিড়তে পারে। একদিকে ইউরোপের রাজনৈতিক অস্থিরতা, ডানপন্থী শক্তির উত্থান এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির পরিবর্তন ইউরোপকে আরও একা করে দিচ্ছে। এই অবস্থায় ইউরোপীয় শক্তিগুলো শুধু ন্যাটোর ওপর নির্ভর না করে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। ফ্রান্স শুধু ইউরোপ নয়, বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর রাষ্ট্র। দেশটির আয়তন প্রায় 5,51,000 বর্গ কিলোমিটার, যা ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় স্থলভাগের দেশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
ফ্রান্সের সামরিক বাজেট 2024 সালে প্রায় 59 বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এই বাজেট ফ্রান্সকে বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশে পরিণত করেছে। পারমাণবিক অস্ত্র ভাণ্ডার, আধুনিক যুদ্ধবিমান রাফালে, উন্নত ফ্রিগেট ও সাবমেরিন আর বৈশ্বিক সামরিক ঘাঁটির উপস্থিতি, সব মিলিয়ে ফ্রান্স শুধু ইউরোপ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি প্রভাবশালী শক্তি। ফ্রান্সের প্রতিরক্ষা নীতি ঐতিহাসিকভাবেই আত্মনির্ভরশীল। দেশটি শুধু ন্যাটোর ওপর নির্ভর করে না, বরং নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে চায়। এর প্রমাণ পাওয়া যায় ড্যাসল্ট এভিয়েশন, নেভাল গ্রুপ, সাফরান বা থেলাসের মতো কোম্পানিতে, যেগুলো শুধু ফ্রান্স নয়, গোটা বিশ্বে যুদ্ধ প্রযুক্তি রপ্তানি করছে। ফলে ফ্রান্স সমর শিল্পে শীর্ষস্থান ধরে রেখেছে। কিন্তু শুধু সামরিক শক্তি নয়, ফ্রান্স এখন যুদ্ধ পরিস্থিতির সামাজিক ও মানবিক দিকেও নজর দিচ্ছে। সম্প্রতি দেশটির সরকার বড় বড় রেল স্টেশন, শপিং মল এবং ব্যস্ত সড়কের পাশে নতুন হাসপাতাল গড়ে তুলছে। এর পেছনে একাধিক কৌশলগত কারণ আছে। প্রথমত, সম্ভাব্য যুদ্ধে শত্রুরা সাধারণত শহরের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। সেক্ষেত্রে দ্রুত আহত নাগরিক ও সেনাদের চিকিৎসা দেওয়ার জন্য নিকটস্থ স্থানে হাসপাতাল থাকা জরুরি। দ্বিতীয়ত, জরুরি পরিস্থিতিতে দ্রুত নাগরিকদের সরিয়ে এনে চিকিৎসা দেওয়া সহজ হয়। তৃতীয়ত, ক্রান্তিকালেও এই হাসপাতালগুলো নগর স্বাস্থ্য সেবার মান উন্নত করবে। সব মিলিয়ে বোঝা যায় ফ্রান্স ইউরোপের সম্ভাব্য সংঘাতকে সামনে রেখে একদিকে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, অন্যদিকে মানবিক ও লজিস্টিক কাঠামো শক্তিশালী করছে। ভৌগোলিকভাবে জার্মানির আয়তন প্রায় 3,49,000 বর্গ কিলোমিটার। ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থান করার কারণে এটি এক ধরনের বাফার ভূখণ্ড, যেখানে পূর্ব দিকের রাশিয়া ও পশ্চিম দিকের ন্যাটোর প্রভাব মিলিত হয়। ইতিহাসও প্রমাণ করে, ইউরোপে যখনই বড় সংঘাত হয়েছে, তার চাপ সবার আগে এসে পড়েছে জার্মানির ওপর। এবার আসি সামরিক বাজেটে। 2025 সালে জার্মানির প্রতিরক্ষা ব্যয় ছিল প্রায় 86 বিলিয়ন ইউরো, যা তাদের জিডিপির 2.4%। কিন্তু এখানেই থেমে নেই জার্মানির পরিকল্পনা। 2026 সালে এই বাজেট বেড়ে দাঁড়াবে 108 বিলিয়ন ইউরো। যেখানে মূল বাজেটের পাশাপাশি স্পেশাল ফান্ড থেকে উল্লেখযোগ্য অর্থ যোগ হবে। দীর্ঘমেয়াদে লক্ষ্য আরও বড়। 2029 সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির 3.5% নিয়ে যাওয়া, অর্থাৎ প্রায় 153 বিলিয়ন ইউরোতে উন্নীত করতে চায় জার্মানি। শুধু বাজেটই নয়, এই ব্যয় মেটাতে 500 বিলিয়ন ইউরোর বিশাল তহবিলও গঠন করেছে দেশটি। জার্মানির শক্তি শুধু প্রতিরক্ষা বাজেটেই সীমাবদ্ধ নয়। দেশটির সমর শিল্প ইউরোপের অন্যতম আধুনিক ও সমৃদ্ধ। 2024 সালে জার্মানি 12.8 বিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দেয়, যার বড় অংশই যায় ইউক্রেনের কাছে। এটি শুধু অর্থনীতির দিক থেকে নয়, বরং ভূ রাজনৈতিক দিক থেকে দেখলেও বোঝা যায় জার্মানি ইউরোপের নিরাপত্তা কাঠামোর কেন্দ্রে অবস্থান করছে। ইতালি মধ্য ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে তার সামরিক প্রস্তুতি জোরদার করছে। রাশিয়ার সীমান্তের কাছে আমেরিকার উপস্থিতি এবং ইউক্রেন যুদ্ধের প্রভাব ইতালির নিরাপত্তা কৌশলকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।
ইতালির 2024 সালের সামরিক বাজেট ছিল প্রায় 38 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির জিডিপির প্রায় 1.6%। এটি ন্যাটোর 2% জিডিপি প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রার নিচে। তবে ইতালি এই ঘাটতি পূরণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। 2025 সালে ইতালি ইউরোপীয় ইউনিয়নের SAFE সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ প্রকল্পের মাধ্যমে 14 বিলিয়ন ইউরো ঋণ গ্রহণ করেছে, যা তার সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হবে। ইতালির সমর শিল্প ইউরোপের অন্যতম শক্তিশালী। দেশটি লিওনার্দো এবং ফিনক্যান্টিয়ারির মতো বৃহৎ প্রতিরক্ষা কোম্পানির অধিকারী, যারা বিমান, নৌযান, রাডার, ড্রোন এবং মহাকাশ প্রযুক্তিতে বিশেষজ্ঞ। লিওনার্দো 2028 সালের মধ্যে 40টি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে, যার মধ্যে 18টি সামরিক এবং 22টি বেসামরিক হবে। ইতালি একটি বিতর্কিত প্রকল্পের মাধ্যমে তার সামরিক প্রস্তুতি জোরদার করছে। মেসিনা প্রণালীতে বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ নির্মাণ। এই 15.8 বিলিয়ন ডলারের প্রকল্পটি সিসিলি ও মূল ভূখণ্ডের মধ্যে দ্রুত সামরিক ও বেসামরিক পরিবহন নিশ্চিত করবে। সরকারি যুক্তি অনুযায়ী এটি ন্যাটোর 2035 সালের প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য পূরণের জন্য একটি কৌশলগত অবকাঠামো হিসেবে বিবেচিত হবে। ইতালি ভূমধ্যসাগরের কেন্দ্রে অবস্থিত, যা ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থল। এই অবস্থান দেশটিকে ন্যাটোর দক্ষিণ ফ্ল্যাঙ্কের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইউরোপে ন্যাটোর অন্যতম বড় শক্তি হিসেবে ব্রিটিশ সেনারা পূর্ব ইউরোপে সেনা মোতায়েন বাড়াচ্ছে, বিশেষ করে পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলে স্থায়ী ঘাঁটি গড়ে তুলছে। রয়্যাল এয়ারফোর্সও প্রস্তুত করছে এক নতুন যুদ্ধ পরিকল্পনা। ভৌগোলিকভাবে যুক্তরাজ্য ইউরোপের পশ্চিম প্রান্তে অবস্থিত, যার মোট আয়তন প্রায় 2,42,000 বর্গ কিলোমিটার। পশ্চিমে আটলান্টিক এবং পূর্বে ইউরোপীয় মহাদেশের ন্যাটো দেশগুলো। এই অবস্থান যুক্তরাজ্যকে একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এবং সম্ভাব্য উত্তেজনার প্রথম লাইন হিসেবে দাঁড় করায়। সামরিক বাজেটের দিক থেকে যুক্তরাজ্য 2027 সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির 2.5% উন্নীত করার পরিকল্পনা করেছে। এটি আগের তুলনায় অনেক বেশি এবং রাশিয়া ভিত্তিক হুমকির মোকাবিলায় প্রস্তুতির নিদর্শন। এছাড়া 1.5 বিলিয়ন ইউরো ব্যয়ে 6টি অলওয়েজ অন অস্ত্র কারখানা স্থাপন করা হচ্ছে, যাতে কোনো সংকটের সময় সরাসরি গোলাবারুদ ও সামরিক সরবরাহ নিশ্চিত করা যায়। যুক্তরাজ্যের সমর শিল্প ইউরোপের অন্যতম শক্তিশালী। 2024 সালে দেশটি প্রায় 11.2 বিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে, যার বড় অংশ ইউক্রেনে পাঠানো হয়েছে। বিমান ও মহাকাশ খাতে রপ্তানি অংশ সর্বাধিক, প্রায় 68%। সরকারের হিসাব অনুযায়ী প্রতিরক্ষা খাত দেশীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, যা কর্মসংস্থান ও প্রযুক্তি খাতে ব্যাপক প্রভাব ফেলে। আন্তর্জাতিক ঐক্যের অংশ হিসেবে যুক্তরাজ্য নরওয়ের সঙ্গে 10 বিলিয়ন ইউরো মূল্যের যুদ্ধ জাহাজ রপ্তানির চুক্তি করেছে। এই টাইপ 26 ফ্রিগেটগুলো ন্যাটোর উত্তর ফ্রাঙ্কে রাশিয়ার সাবমেরিন হুমকি মোকাবিলায় ব্যবহার করা হবে। এটি শুধু অর্থনীতিকেই নয়, ভূ রাজনৈতিক কৌশলকেও শক্তিশালী করছে। আধুনিক ড্যানিশ সামরিক বাহিনী 1510 সালে প্রতিষ্ঠিত হয়। 2025 সাল পর্যন্ত ডেনমার্কের সেনাবাহিনীতে প্রায় 8 থেকে 9 হাজার পেশাদার সৈন্য ছিল। মোট সক্রিয় সামরিক কর্মীর সংখ্যা প্রায় 20,000। এছাড়া আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা 51,000।
ডেনমার্কের আকাশ শক্তির দিকে নজর দিলে দেখা যাবে রয়্যাল ড্যানিশ বিমান বাহিনীর সদস্য সংখ্যা ৩,৬০০। মোট ১১৭টি বিমান রয়েছে ডেনমার্কের বিমান বাহিনীর হাতে, তার মধ্যে মাত্র ৩১টি লড়াকু যুদ্ধ বিমান। বিমান বাহিনীর নতুন সংযোজন F-35A স্টেলথ ফাইটার যুদ্ধ বিমান। আমেরিকার সামরিক শক্তি। গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী আমেরিকার দখলে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্যের উপর ভিত্তি করে সমীক্ষা সংস্থা জানিয়েছে আমেরিকার হাতে রয়েছে ২১,২৭,৫০০ সৈনিক। দেশের বাইরে অন্তত ১০০টি সেনা ঘাঁটি তৈরি করে রেখেছে ওয়াশিংটন। সেখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় আক্রমণ শানানোর ক্ষমতা রয়েছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের পারের সুপার পাওয়ারের। ২০২৫ সালে প্রতিরক্ষা খাতে মার্কিন যুক্তরাষ্ট্র বরাদ্দ বাড়িয়ে $৮৯,৫০০ কোটি খরচ করেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে যা ছিল $৭৫,০০০ কোটি। বিশ্বের সামরিক শক্তিধর প্রথম ৫-এ থাকা দেশগুলির মোট প্রতিরক্ষা বরাদ্দের মধ্যে আমেরিকা একাই ৬২.৩% ব্যয় করে থাকে। এই পরিমাণ খরচের আশপাশেও নেই কোনো দেশ। গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের তথ্য বলছে ১৩,০৪৩টি যুদ্ধ বিমান ব্যবহার করছে আমেরিকার বিমান বাহিনী। এর মধ্যে বোমারু বিমান ও লড়াকু জেটের সংখ্যা ১,৭৯০টি। পেন্টাগনের কাছে রয়েছে ৫,৮৪৩টি ফৌজি হেলিকপ্টার। এর মধ্যে হামলাকারী কপ্টারের সংখ্যা ১,০০২টি। এছাড়া আমেরিকার হাতে রাশিয়ার পর সবচেয়ে বেশি পারমাণবিক বোমা মজুত আছে। আর ইউরোপের মধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্স কেবল পরমাণু শক্তিধর দেশ এবং তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা আমেরিকার তুলনায় একেবারে কম। এখন প্রশ্ন হচ্ছে, ইউরোপ আবার কি ২০ শতকের মতো অন্ধকার অধ্যায়ের দিকে এগোচ্ছে? অতীত বলে, যখন ভৌগোলিক উত্তেজনা, সামরিক প্রতিযোগিতা আর রাজনৈতিক বিভক্তি একসাথে বেড়ে যায় তখন যুদ্ধ প্রায় অবশ্যম্ভাবী হয়ে ওঠে। তাই ২০২৬ থেকে ২০৩০ এই সময়সীমা শুধু একটি সংখ্যা নয়, এটি হয়তো ইউরোপের ভবিষ্যৎ ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই।